আশা করি ছাত্ররা ভালো আছো, আমিও ভালো আছি। এই অসময়ে খুব বিপদের সময় তোমাদের এবং আমার, তো সবাই যাতে ভালো থাকে, বাড়িতে থাকে, তার জন্য মিশন কর্তৃপক্ষ একটা অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তার মাধ্যমে আজকের তোমাদের একটা নতুন বিষয় সম্পর্কে আমরা অবগত হব। সেই বিষয়টা হলো তোমাদের বিষয়ের চতুর্থ অধ্যায়ের বর্জ্য ব্যবস্থাপনা বলে যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়টা আমরা আজকে শিখব। এই তোমরা দেখতে পাচ্ছ, এই আমি যেটা বললাম বর্জ্য ব্যবস্থাপনা, এই হলো তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা, চতুর্থ অধ্যায় আছে তোমাদের। ইতিমধ্যে আমি তোমাদের ক্লাসে আগেও বলেছিলাম যে এই বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসে না, মানে কোনো 5 নম্বরের প্রশ্ন আসে না, কিন্তু এই অধ্যায় থেকে অবশ্যই 3 নম্বরের, একটা 2 নম্বরের এবং 3টে 1 নম্বরের প্রশ্ন আসে। মোট 8 নাম্বার এই অধ্যায় থেকে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তোমরা জানো এই অধ্যায়টা খুব বেশি কঠিন নয়, খুবই সহজ চ্যাপ্টার। একটু ভালো করে পড়লেই, আর আমার কথাগুলো যদি তোমরা ভালো করে শোনো বা আমি যে প্রশ্নগুলো দেব সেইগুলো যদি তোমরা ভালো করে করে যাও, আশা করি বিগত দিনের মতন এবছরও কিন্তু মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় তোমরা সাফল্য লাভ করবেই। আমরা সরাসরি বিষয়ের মধ্যে ঢুকে যাই। তোমরা দেখতে পাচ্ছ বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনাটাকে এটা দুটো শব্দ, একটা শব্দ যদি বর্জ্য আর একটা হচ্ছে কি ব্যবস্থাপনা। বর্জ্য মানে অযোগ্য বস্তু, আর ব্যবস্থাপনা মানে বর্জ্যের সৎ ব্যবহার, মানে যে বর্জ্যগুলো আমরা ফেলে দেই সেই বর্জ্যগুলোকে কি করব আমরা আরও ভালো করে কি করে ব্যবহার করতে পারবো, সেটাকেই বলছে বর্জ্যের সৎ ব্যবহার। এবার আমরা পরবর্তী ক্ষেত্রে দেখো যেটা বললাম প্রথমে বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থটা সম্পর্কে আমরা আরও বেশি ডিটেলস জানব। তা বর্জ্য পদার্থ জানার আগে প্রথমে কতগুলো শব্দ আমি তোমাদের সামনে দেখতে পাচ্ছ। জঞ্জাল, ময়লা, গার্বেজ, এছাড়া আরও ভ্যাটের ছবি দেখতে পাচ্ছ, ভ্যাট। এই জিনিসগুলোর কোনো তোমাদের কানে আসলেই তোমরা বুঝতে পারবে যে কিছু একটা খারাপ জিনিস, ফেলে দেওয়া জিনিস, এমনই একটা কোনো একটা ধারণা সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে কিন্তু এসে যায়। ঠিক ভেবেছ, সেই যে খারাপ কথাটা আমরা মনে মনে ভাবলাম সেইটাই হচ্ছে বর্জ্য। দেখো মানুষের অতিরিক্ত বাতিল জিনিসটাকেই বলছে বর্জ্য, মানে মানুষের দৈনন্দিন মানে প্রতিদিন যে সমস্ত বর্জ্যগুলো জিনিসগুলো আমরা ব্যবহার করি, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু সবই আমাদের কাজে লাগে না। তার থেকে কিন্তু কিছু অপ্রয়োজনীয় অতিরিক্ত বাতিল জিনিস কিন্তু আমরা ফেলে দিই। সেই ফেলে দেওয়া জিনিসটা কিন্তু সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে এবং গ্যাসীয় মাধ্যমে যে সমস্ত বস্তুটা আমরা ফেলে দেই সেই বস্তুগুলোকেই কিন্তু আমরা বর্জ্য বলবো। এবারে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখো বর্জ্যের প্রকারভেদ। যে বর্জ্যটা আমরা জানলাম যে অতিরিক্ত অব্যবহৃত বাতিল জিনিস, সেইটাকেই বর্জ্য বলেছিলাম। সেই বর্জ্যকে যদি আমরা ভাগ করি, বর্জ্যকে আমরা 3টে ভাবে কিন্তু ভাগ করতে পারি। একটা প্রকৃতি অনুসারে, একটা ক্ষয়ক্ষতি অনুসারে, আর একটা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে। এছাড়াও আরও একটা অন্যান্য বৈশিষ্ট্য অনুসারে বর্জ্যকে ভাগ করা যায়, এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব। প্রথমে দেখো যেটা বলেছিলাম প্রকৃতি অনুসারে বর্জ্যকে আমরা 3টে ভাবে ভাগ করতে পারি। একটা কঠিন বর্জ্য, একটা তরল বর্জ্য, আর একটা হচ্ছে গ্যাসীয় বর্জ্য। তাহলে কঠিন বর্জ্য কী জিনিস? কঠিন বর্জ্য হলো যে সমস্ত অব্যবহৃত পদার্থগুলো কঠিন অবস্থায় ফেলে দেওয়া হয়, কঠিন অবস্থায় মানে শক্ত, সেই সমস্ত বর্জ্য পদার্থগুলোকেই বলছে কঠিন বর্জ্য। কি তার মধ্যে পড়তে পারে? যে কোনো শক্ত জিনিসকেই হচ্ছে কঠিন। কিন্তু দেখো ডিমের খোসা, তোমরা জানো ডিমটা হয়তো নরম কিন্তু খোসাটা কিন্তু শক্ত। শস্য মূল, যে সমস্ত কৃষিজাত যে সমস্ত দ্রব্যগুলো আমরা ব্যবহার করি, তার কিন্তু সমস্ত জিনিসটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, কিছু কিন্তু ফেলে দিতে হয়। যেমন কোনো একটা হচ্ছে সর্ষে গাছ, যদি আমি বলি সর্ষেটাকে ব্যবহার করলাম, সর্ষে গাছের তলাটা যে অংশটা, গাছের অংশটা শক্ত, সেটা কিন্তু আমরা ফেলে দিই, তাহলে সেটাও কিন্তু একটা কঠিন বর্জ্য। তবে দেখো পেরেক তোমরা সবাই জানো, পেরেক একটা কঠিন পদার্থ, এটা বস্তু। সেই পেরেক কিন্তু যেমন আমাদের কাজে লাগে, কিন্তু পেরেক যদি
পুরানো হয়ে যায়, জমা ধরে যায়, বেঁকে যায়, সেই পেরেকটা কিন্তু আমাদের আর কাজে লাগে না, সেটা আমরা তখন কিন্তু ফেলে দিই। তাহলে সেটাও কিন্তু একটা কঠিন বর্জ্যর মধ্যে পড়ে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ কাঠও কিন্তু ঠিক একই রকমভাবে কঠিন বর্জ্যের মধ্যে পড়ে। এরপরে তোমরা দেখতে পাবে, দেখো তরল বর্জ্য। তরল মানে যে সমস্ত বর্জ্যগুলো আমরা তরল অবস্থায় ফেলে দিই। আমি বারবার একটা কথা বলছি, কিন্তু কঠিন অবস্থা, তরল অবস্থা, অবস্থা কিন্তু আমি কোনো পার্টিকুলার কোনো নির্দিষ্ট নামটা বলছি না, অবস্থাটাকে বলছি। তরল অবস্থায় ফেলে দেওয়া হয়। কেমন? দেখো নর্দমার জল আমরা প্রত্যেক দিন সবসময় দেখতে পাই, দেখো রাস্তার ধারে নর্দমা আছে, ড্রেন আছে। বাড়িতে যে সমস্ত জল আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু ড্রেনের মাধ্যমে বেরিয়ে আসে। তাহলে সেগুলো আমরা কীভাবে ফেলি? কেমন? সেটা তরল অবস্থায় কিন্তু ফেলি। যে সময় আমরা স্নান করি, টয়লেটের জল বলি, থালা বাসন মাজি, পুকুর গরু বাসন স্নান করাই, সেগুলো কিন্তু সেই খারাপ জলগুলো কিন্তু আমরা ফেলে দিই। সেগুলো হচ্ছে নর্দমার জল। রং, তোমার বাড়িতে ধরো কোনো একটা মিস্ত্রি রং করতে আসলো, রংটা করলো, তারপরে রং করা হওয়ার পরে যখন হাতটা ধুচ্ছে বা বালতিগুলো ধুচ্ছে, তখন কিন্তু সেই জল মাখানো রংটা কিন্তু আমরা ফেলে দিই। তাহলে সেটাও কিন্তু একটা তরল বর্জ্যের মধ্যে পড়ে। তারপর তোমরা দেখতে পাচ্ছ, দেখো কষাইখানা রক্ত। আমরা সবাই প্রত্যেক দিনই বাড়িতে বা আছে মাঝে মাঝে মাংস খাই সবাই। সেই মাংস যেখানে কাটা হয় সেই মাংসগুলোর থেকে কিন্তু প্রচুর রক্ত বার হয়। সেই রক্তগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই কষাইখানা কিন্তু সে ধুয়ে ফেলে দেয়। তাহলে সেগুলো কিন্তু সেই তরল অবস্থায় কিন্তু সেই বর্জ্যগুলো বাইরে নির্গত হয়। তারপরে দেখো গ্যাসীয় বর্জ্য। কী আছে? গ্যাসীয় বর্জ্য। তাহলে যে সমস্ত বর্জ্যগুলো আমরা গ্যাসীয় অবস্থায় বাইরে নির্গত হয় সেগুলো হচ্ছে গ্যাসীয় বর্জ্য। কী জিনিস সেটা? তোমরা সবাই জানো, গ্যাসীয় বর্জ্য মানে গ্যাস, বাতাসের মাধ্যমে যেগুলো বাইরে বেরিয়ে যায়। যেমন ধোঁয়া, প্রত্যেকের বাড়িতেই মায়েরা যখন রান্না করে তখন গৃহস্থলে সেই সমস্ত ধোঁয়াগুলো বাইরে বেরিয়ে আসে। ইটভাটার চিমনি থেকে প্রচুর ধোঁয়া নির্গত হয়। আমরা গাড়ি ঘোড়া চাপি, যখন গাড়ির থেকে যে সমস্ত ধোঁয়াগুলো বার হয় সেগুলো কিন্তু সবই গ্যাসীয় বর্জ্যের মধ্যে পড়ে। তাও দেখি এসি মেশিন আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো থাকে না। যাদের বাড়িতে এসি মেশিন থাকে, হয়তো আমরা ঠান্ডা বাতাসটা খাচ্ছে কিন্তু ভিতর থেকে, কিন্তু বাইরে কিন্তু একটা খারাপ, একটা দূষিত হচ্ছে গ্যাস মিশ্রিত, সিএফসি গ্যাস মিশ্রিত বর্জ্য কিন্তু বাইরে ফেলে দেওয়া হয়। দেখো সিএফসি যেটা বলছিলাম, এসি মেশিন থেকে নির্গত হয়। এর পরবর্তী এটা ছিল আমাদের প্রকৃতি অনুসারে বর্জ্য। প্রথমেই বলেছিলাম বর্জ্যকে তিনটি ভাগে ভাগ করা যায়। এরপরে আসবে দেখো ক্ষয়ক্ষতি অনুসারে বর্জ্য, মানে ক্ষতি করবে। ক্ষয়ক্ষতি মিন্স মানে ক্ষতি করবে কোনো না কোনোভাবে। ক্ষয়ক্ষতিভাবে অনুযায়ী বর্জ্যকে যে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে বিষাক্ত বর্জ্য আর একটা হচ্ছে বিষহীন বর্জ্য। বিষাক্ত বর্জ্য কোনগুলোকে বলবো? যে সমস্ত বর্জ্যগুলোর প্রভাবে মানুষের তথা প্রকৃতি তথা সমস্ত জীবজন্তুর প্রভূত ক্ষতি সাধন হয়। তার মধ্যে বিষ থাকে বিভিন্ন, সেই বিষের মাধ্যমে বিষক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয়। সেই সমস্ত বর্জ্যগুলোকে বলছে বিষাক্ত বর্জ্য। কেমন সেগুলো? সীসা, ক্যাডমিয়াম, পারদ, এইগুলো হচ্ছে কিন্তু বিষাক্ত বর্জ্য। দেখো এই বিষাক্ত বর্জ্যর পাশে দেখো জল করছে একটা হ্যাজার্ডস ওয়েস্টস বলে একটা শব্দ। তাহলে কেন বলছি বলা হয় হ্যাজার্ডস? এবং শব্দটার পাশে দেখো লাল কালি দিয়ে লেখা আছে, মানে লাল কিসের প্রতীক? ডেঞ্জার, বিপদ। ঠিক সেরকমই এই বিষাক্ত বর্জ্য কিন্তু মানুষ তথা সমাজ তথা পরিবেশের পক্ষে কিন্তু খুবই বিপজ্জনক। ওই জন্য এই বিষাক্ত বর্জ্যকে আমরা হ্যাজার্ড ওয়েস্ট নামেও কিন্তু পরিচিত। এরপরে দেখো যেটা আছে বিষহীন বর্জ্য। বিষহীন মানে যে সমস্ত বর্জ্যগুলো কোনো বিষ নেই, মানে ভালো, তাতে কোনো বিষক্রিয়া হয় না, কিন্তু সেগুলো বর্জ্য পদার্থ। তাহলে সেই বর্জ্যগুলোকে আমরা কিন্তু বলা হচ্ছে বিষহীন বর্জ্য। কি সেগুলো? সবজির খোসা। প্রত্যেক দিন প্রতিটা বাড়িতেই রান্না হয়, রান্না করার ফলে যে সমস্ত সবজিগুলো আমরা বাজার থেকে কিনে আনি তার থেকে কিন্তু অতিরিক্ত বাতিল যেগুলো খোসাগুলো আমরা কিন্তু বাইরে ফেলে দিই, সেগুলো কিন্তু বর্জ্য। কিন্তু সেই বর্জ্যগুলো কিন্তু কিছুদিন পরে আবার কি হয়? পচে যায়। তাতে কিন্তু কোনো বিষ থাকে না, আরও সেটা মাটির পক্ষে কিন্তু খুবই উপকারী। এরপরে দেখব কম্পোস্ট সার। কম্পোস্ট সার হলো যে সমস্ত পাতা, এই যে আনাজের খোসাগুলো যখন আমরা বাইরে ফেলে দিচ্ছি সেইগুলো কিন্তু পচে গিয়ে একটা সার তৈরি হয়, সেই সারটাকে বলছে কম্পোস্ট সার। এইগুলোই ছিল আমাদের বিষাক্ত বর্জ্য আর বিষহীন বর্জ্যের মধ্যে ভাগ। এরপরে আমরা দেখতে পাবো যে দেখবে তোমরা 3 নম্বর ভাগ
চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে বর্জ্য। কি বললাম? চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে বর্জ্য। তাহলে চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে বর্জ্যকে যদি দেখি আমরা, দেখো দুই ভাগে ভাগ করা যায়। কি কি? জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর। ঠিক একই রকমভাবে বর্জ্য ব্যবস্থাপনা আমি শব্দটাকে যে দুটো ভাগে ভাগ করেছিলাম, জৈব ভঙ্গুর যদি শব্দটাকে আমি দুটো ভাগে ভাগ করি, একটা জৈব আর একটা হচ্ছে ভঙ্গুর। ঠিক একই রকমভাবে জৈব আর এটা হচ্ছে অভঙ্গুর। জৈব মানে বিভিন্ন জীবজ উপাদান জীবাণু দ্বারা ভঙ্গ মানে ভেঙে যাওয়া, বিভিন্ন জীবাণু দ্বারা সেই সমস্ত বর্জ্যগুলোকে কি হয়? ভেঙে দেয়। সেটা কি বলছে? জৈব ভঙ্গুর। আর অভঙ্গুর কি? যেগুলোকে জীবাণু দ্বারা ভাঙতে পারে না কোনো দিনই, সেগুলোকে বলছে জৈব অভঙ্গুর। ভঙ্গুর তাহলে কোনগুলোকে ভেঙে দেবে জীবাণুরা? যেমন ছেঁড়া কাপড়। তুমি একটা কাপড়কে, সুতির কাপড়কে তুমি মাটিতে কিছুদিন ফেলে রেখে দাও, দেখবে সেই কাপড়টা একদিন দেখবে মাটি হয়ে গিয়েছে। তাহলে কাপড়টা কিভাবে মাটি হলো? আমরা কেউ কাপড়ে হাত দিয়েছি না? কেউ হাত দেয়নি। তাহলে কিভাবে মাটি হলো? ওই কাপড়টা কিন্তু এই সমস্ত পরিবেশে বা মাটিতে যে সমস্ত জীবাণু আছে সেই জীবাণুদের দ্বারা কিন্তু সেগুলো পচন ঘটিয়ে সেই জীবাণুই কিন্তু এই বর্জ্য পদার্থটা কিন্তু ভেঙে দিয়েছে। সেটাই কিন্তু তারপরেই সেই বর্জ্যটা কিন্তু মাটিতে পরিণত হয়েছে। ঠিক একই রকমভাবে কাগজ, আমরা কাগজকে যদি মাটিতে ফেলে রেখে দেওয়া হয়, সেই কাগজও কিন্তু একদিন আজ দেখতে পাবে সেই কাগজটা কিন্তু পুরো মাটি হয়ে গেছে, আর কাগজটা কিন্তু খুঁজে পাবে না। এরপরে দেখবে জৈব অভঙ্গ, যেটা বললাম জীবাণুদের দ্বারা ভাঙতে পারে না। জীবাণু যতই শক্তি থাকুক না কেন, যত কোটি কোটি জীবাণু যদি তার উপরে দিয়ে দেওয়া হোক না কেন, আর কোটি কোটি বছর যদি আমি দেওয়া হয়, তাও কিন্তু ভাঙতে পারবে না। কী জিনিস সেটা? প্লাস্টিক, কাঁচ। তোমাদের প্রত্যেকেই দেখতে পাবে তোমাদের বাড়ির সামনে বা বাড়িতে কত প্লাস্টিক, সেই তুমি ছোটোবেলা থেকে ব্যবহার করে আসছো, সেই প্লাস্টিকটাও কিন্তু এখনও আছে। এমনকি তোমার বাবা ঠাকুরদা ব্যবহার করেছে, সেই প্লাস্টিকও কিন্তু এখনও আছে। তাহলে কিন্তু সেগুলো কিন্তু কোনো তুমি তাতে কোনো মায়া নেই, তুমি যত্ন করে রাখছো না, এমনি ফেলে রাখছো, কিন্তু সেগুলো কিন্তু কোনো ভাঙতে পারছে না। তাহলে সেগুলো কিন্তু কি? জৈব অভঙ্গুর। এই ছিল তোমাদের তিনটে জৈবের বর্জ্যের শ্রেণী বিভাগের মধ্যে, প্রকৃতি অনুসারে, ক্ষয়ক্ষতি অনুসারে, চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে। নেক্সট আমরা দেখতে পাবো, প্রথমেই আমরা বলেছিলাম তোমাদের এই বর্জ্যের প্রকারভেদে তিনটে ভাগ ছাড়াও আরও অন্যান্য বৈশিষ্ট্য অনুসারে বর্জ্যকে আরও দুটো ভাগে ভাগ করতে পারি। তাহলে কি দেখবো আমরা? ই ওয়েস্ট আর ডি ওয়েস্ট। তাহলে কি আগে যে সমস্ত বর্জ্যগুলো আমরা জেনেছিলাম, তাহলে তার থেকে কি এটা কি আলাদা? এটা কি আবার প্রকৃতিতে আলাদাভাবে নতুন করে সৃষ্টি হয়েছে? না, এই যে ই ওয়েস্ট বা ডি ওয়েস্ট যে বর্জ্য দুটো, সেটা কিন্তু ওই আগের যে তিনটে মাধ্যম অবস্থা বললাম তার মধ্যেই কিন্তু আছে। সেইগুলোকে আলাদাভাবে একটু নাম দেওয়া হয়েছে, জাস্ট একটু মডিফাই করা হয়েছে, একটু অন্যরকমভাবে বলার চেষ্টা করা হয়েছে। কী জিনিস সেটা? ই ওয়েস্ট। ই ফর ওয়েস্ট মানে বর্জ্য, সবাই জানি। এখানে ই একটা শর্টকাটে দেওয়া আছে, ইর একটা বড় নাম আছে ইলেকট্রনিক্স। ই ফর ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স ওয়েস্ট মানে হচ্ছে ইলেকট্রনিক্স ওয়েস্ট মানে যন্ত্রাংশ থেকে বর্জ্য। যে সমস্ত আমাদের প্রতিদিনই আমরা বাড়িতে যে সমস্ত যন্ত্র ব্যবহার করি, টিভি, কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, এই সমস্ত ফ্যানের সুইচ, এই সমস্ত এগুলো কিন্তু সবই যন্ত্রাংশ। এই যন্ত্রাংশ যখন আমাদের খারাপ হয়ে যায়, সেগুলো কিন্তু সব কিন্তু রিপেয়ার করা যায় না, সেগুলো কিন্তু আমরা বর্জ্য পদার্থ হিসাবে ফেলে দেই। তাহলে সেই বর্জ্য পদার্থ ইলেকট্রনিক্স বর্জ্য থেকে যে সমস্ত বর্জ্যগুলো পাই, সেগুলোকে বলা হয় ই ওয়েস্ট। কী জিনিস? যেমন ভাঙা টিভি, বৈদ্যুতিক যন্ত্রাংশ। বলতে পারলাম? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো ডি ওয়েস্ট, এটা একটা সম্পূর্ণ অন্য রকম, এটা কিন্তু সচরাচর প্রচলিত নয়, এইটা কিন্তু প্রচলিত। ডি ওয়েস্ট হলো ডিমোলেশন ওয়েস্ট। ডিমোলেশন কথার অর্থ হলো বিধ্বংস, ভেঙে যাওয়া। ভাঙার ফলে যে সমস্ত বর্জ্যগুলো, সেটা হচ্ছে ডিমোলেশড মানে ধ্বংস হয়ে যাওয়া। ধ্বংস কি? দেখো ভাঙা ইট, ধুলো বালি। ভাঙা ইট কখন হয়? ইট কখনো আমরা কেউ এমনি ইট যখন কিনে আনি, সেই ইটগুলো কি ভাঙা ইট দেয়? না, নিশ্চয়ই নয়, আস্ত ইটই দেয়। সেই ইটগুলো যখন আমরা ভেঙে দেই, কখন ভাঙবো? যখন সেগুলো কারা ভাঙে বলো তো? যখন কোনো একটা দেশ অনুন্নত থেকে আস্তে আস্তে উন্নয়নশীল, তার উপরে উন্নত দেশ হতে চায়, সে কিন্তু প্রথম আস্তে আস্তে কিন্তু সে আরও পরিবর্তন করতে চায়। একটা সময় আমার মাটির বাড়ি ছিল, সে আমার অর্থনৈতিক সমৃদ্ধি হলো, আমার হাতে টাকা পয়সা আসলো, সেই মাটির বাড়িটা ভেঙে কিন্তু আমি
একটা টালির ছাউনি দিয়ে ইটের দেয়াল দিয়ে আমি বাড়ি করলাম, তারপরে দিন বদলালো, আমার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যও পরিবর্তন হলো, তারপরে আমার মনে হলো, মনের স্বাদ জাগলো যে না আমি আর এই টালির বাড়িতে ইটির ছাউনি থাকবো না, আমি বাড়িটাকে ছাদ দেবো আর বাড়িটা আরও বড় করব। তাহলে আমার কি করতে হবে, আমার জায়গা, আমরা কোথায় থাকি, ভারতবর্ষে, ভারত একটা উন্নয়নশীল দেশ, ভারতের জনসংখ্যা প্রচুর, সেখানে আমি আমার সেই পুরনো বাড়িটা ছেড়ে দিয়ে আবার নতুন বাড়ি বানাবো এমন জায়গা কিন্তু আমাদের সবার নেই। তাহলে আমার টাকা আছে কিন্তু আমি নতুন বাড়িতে থাকতে চাই, আমার মনে স্বাদ জেগেছে, চাহিদা জেগেছে, তাহলে আমি কি করব, তাহলে আমার সেই পুরনো বাড়িটাকে কিন্তু ভাঙতে হবে। তাহলে সেই পুরনো বাড়িটা ভাঙতে গিয়ে ইটের বাড়িটা, তখনই সেই ভাঙা ইট যন্ত্রাংশ, তখনই কিন্তু আমরা এই ভাঙা ইট বা ধুলোবালি এইগুলো দেখতে পাবো। এইগুলোকেই বলছে আমরা ডি ওয়েস্ট। এই ছিল বর্জ্যের পুরো টোটাল শ্রেণী বিভাগ। আমাদের সমস্ত পরিবেশে বা প্রকৃতিতে যে সমস্ত বর্জ্যগুলো দেখতে পাই, এর মধ্যেই কিন্তু সমস্ত বর্জ্যগুলো কিন্তু থাকে। বুঝতে পারলে তোমরা? এরপরে দেখো বর্জ্যের উৎস। যে বর্জ্যগুলোর ভাগগুলো আমরা জানলাম, সেই বর্জ্যগুলো কোথাও না কোথা থেকে একটা সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, সেই তৈরি হওয়াটাকেই হলো বর্জ্যের উৎস। এই বর্জ্যের উৎসটা দেখো, গৃহস্থলীর বর্জ্য, শিল্পজাত বর্জ্য, কৃষি বর্জ্য, পৌর বর্জ্য, জৈব বর্জ্য, চিকিৎসা ক্ষেত্রে বর্জ্য আর তেজস্ক্রিয় বর্জ্য। আমরা একটা একটা করে দেখতে থাকি। দেখো গৃহস্থলীর বর্জ্য, যেটা আমরা আগেও বলেছিলাম, গৃহস্থলী মানে আমরা বাড়িতে যে সমস্ত বর্জ্যগুলো আমরা বাড়ির থেকে ফেলে দিই, আনাজের খোসা, এইগুলো হচ্ছে গৃহস্থলীর বর্জ্যের মধ্যে। শিল্পজাত বর্জ্য মানে শিল্প কারখানা থেকে যে সমস্ত দূষিত জল নির্গত হয়, শিল্প কারখানার কোন একটা জিনিস তৈরি করবে, সেখান থেকে সেটা কাটিং মেশিন থেকে কিছু জিনিস বাদ দেওয়া হয়, সেগুলো কিন্তু বাতিল। তাহলে সেগুলো শিল্প কারখানা থেকে সেই সমস্ত বর্জ্যগুলো হয়। বা চিমনি থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে, সেটাও শিল্পজাত বর্জ্যের মধ্যে পড়ে। এরপরে দেখো কৃষিজ বর্জ্য। কৃষিজ মানে কৃষিকাজ থেকে যে সমস্ত বর্জ্যগুলো বার হয়, সেগুলোকে বলছে কৃষিজাত বর্জ্য। যেমন কি ধানের গোড়া, কোনো একটা শস্যের হচ্ছে খোসা, সেগুলো হচ্ছে কৃষিজ বর্জ্য। পৌর বর্জ্য মানে পৌরসভায়, শহর অঞ্চলে যে সমস্ত পৌরসভা থাকে, সেই পৌরসভা থেকে যে সমস্ত বর্জ্যগুলো বার হয়, সেগুলোটা কি পৌর বর্জ্য। দেখো জৈব বর্জ্য। জৈব বর্জ্যটা মানে সেই জীবাণু, যে কোনো জীবের একটা ধারণা থাকে, অস্তিত্ব থাকবে, কেমন যেমন পোলট্রি ফার্ম বা হচ্ছে গবাদি পশুর খাটাল, গরু মহিষে যে খাটাল হয়, সেই সমস্ত খাটাল থেকে বা পোলট্রি ফার্ম থেকে যে সমস্ত বর্জ্যগুলো বার হয়, সেগুলোকে বলছে জৈব বর্জ্য। এরপরে দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র। আমাদের বেঁচে থাকতে গেলে চিকিৎসা লাগবেই, চিকিৎসা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না। তাই চিকিৎসা ক্ষেত্র থেকে যে সমস্ত বর্জ্যগুলো পাওয়া হয়, সেগুলো হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা দেখো সংক্রমণ বর্জ্য, এটা হচ্ছে অসংক্রমণ বর্জ্য। দেখবে চিকিৎসা ক্ষেত্র মানে হসপিটাল থেকে যে সমস্ত বর্জ্যগুলো বার হয়, সবই কিন্তু খারাপ নয়। কিছু কিছু ক্ষেত্রে দেখবে ডাক্তার নার্সরা হাতে গ্লাভস পরে সেই জিনিসটাকে ধরছে, আবার কিছু কিছু ক্ষেত্রে সেই ডাক্তার বা নার্স খালি হাতেই কিন্তু সেই জিনিসটা ধরছে। তাহলে গ্লাভস পরে কোনগুলো ব্যবহার করছে, নিশ্চয়ই সেগুলো খারাপ। তাহলে সেইগুলো হচ্ছে সংক্রামক বর্জ্য। কী জিনিস সেগুলো? কোনো মানুষের কেটে যাওয়া অঙ্গ, বাতিল অঙ্গ, কোনো পুঁজ রক্ত মেশানো যে তুলোগুলো ব্যবহার করা হয়, সেইগুলো, ইঞ্জেকশনের সিরিঞ্জ যেগুলো ব্যবহার করা হয়, সেইগুলো কিন্তু সংক্রামক, মানে সেইগুলো থেকে ছোঁয়া পেলে তার থেকে সংক্রামিত হতে পারে, তাই সেগুলোকে সংক্রামক বর্জ্য বলছি। আর একটা যেটা বলছি দেখো অসংক্রামক, মানে সেখানে সংস্পর্শ আসলে কোনো কিন্তু দূষিত হবে না, ছুঁলেও কিন্তু কোনো দূষিত হবে না। সেগুলো কোনগুলো? দেখবে ঔষধের যে খামগুলো, ঔষধ দিচ্ছে, ঔষধের যে খামগুলো যে ফেলে দিচ্ছে, সেইগুলো কিন্তু গায়ে টাচ লাগলেও কিন্তু সংক্রমণ হবে না, সেইগুলো হচ্ছে অসংক্রামণ বর্জ্যের মধ্যে পড়ে। বলতে পারলাম? এরপরে দেখবে দেখো আর একটা আছে লাস্ট পয়েন্ট, যেটা তেজস্ক্রিয় বর্জ্য। তেজস্ক্রিয় বর্জ্য কোথা থেকে পাওয়া যায়? তেজস্ক্রিয় বর্জ্য মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে সমস্ত বর্জ্যগুলো হয়, সেগুলোকে তেজস্ক্রিয় বর্জ্য। যেমন সীসা, পারদ, ক্যাডমিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য। এই যে আমরা যে বর্জ্য ব্যবস্থাপনার বর্জ্য সম্পর্কে জানলাম, এই বর্জ্যগুলো কোথা থেকে আসে তার ধারণা কিন্তু আমরা এই ছকের মাধ্যমে
তোমাদের জানাতে পারলাম। এবারে দেখবে আমরা নেক্সট পয়েন্ট দেখবে বর্জ্যের প্রভাব। এই যে আমরা দিনে দিনে যে সমস্ত বর্জ্যগুলো আরও ফেলে দিচ্ছি, বেড়ে যাচ্ছে, সেই বর্জ্যগুলো কিন্তু মানুষ তথা বিভিন্ন জীবজন্তু তথা পরিবেশের কিন্তু ক্ষতি করে। কি ক্ষতি সেগুলো দেখো। প্রথম বলেছে মানুষের উপর প্রভাব। মানুষই এই জগতের শ্রেষ্ঠ জীব, তাই দেখো মানুষের উপর প্রভাব কেমন পড়বে। মানুষের বিভিন্ন রোগ ব্যাধি তো হবেই, তার সাথে সাথে দেখো মানুষের দৃশ্য দূষণ বলে একটা জিনিস দিয়েছি। দৃশ্য দূষণ মানে, দূষণ মানে খারাপ, দৃশ্য মানে যেটা চোখে দেখা হয় সেটাকে বলা হয় দৃশ্য দূষণ। তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, সেই রাস্তার পাশে দেখবে অনেকটা জঞ্জাল মেশানো কোনো একটা জিনিস আছে, কোনো একটা পচা ধরো কোনো একটা মৃত প্রাণী মরে আছে, তাহলে কিন্তু তোমার সেটা দেখতে ভালো লাগবে না? নিশ্চয়ই না। তাহলে সেটা কিন্তু তোমার চোখে দেখতে খারাপ লাগবে। তাহলে সেটাকেই হচ্ছে দৃশ্য দূষণ। তাহলে এটা কিন্তু মানুষের উপরেই কিন্তু, মানুষেরই কিন্তু ভালো মন্দ লাগাটাই মেন গুরুত্বপূর্ণ। তাই এরপরে দেখবে মৃত্তিকার উপরে প্রভাব। যে সমস্ত বর্জ্যগুলো আমরা ফেলে দিলাম, সেই বর্জ্যগুলো সেই মাটির উপরেই পড়বে। তাহলে মাটির উপরে কি পড়বে? মাটির গুণগত মান নষ্ট হয়ে যাবে। একটা মাটি, সেই মাটিতে যদি কোনো বর্জ্য পদার্থ যদি না ফেলা হয়, সেই মাটিটা কিন্তু অনেক বছর ধরে কিন্তু খুবই ভালো থাকবে, তার গুণগত মানটা খুবই ভালো থাকবে। সেই মাটিতে ভালো চাষবাস হবে, সেই মাটিতে আমি খালি পায়ে হাঁটতে পারবো, আমি ভালোভাবে চলতে পারবো। কিন্তু সেই মাটির উপরে যদি বিভিন্ন বর্জ্য ফেলে দেওয়া হয়, সেই মাটির কিন্তু গুণগত মানটা খারাপ হয়ে যাবে। তাই হচ্ছে এটা হচ্ছে মৃত্তিকার উপরে প্রভাব। এরপরে দেখবে জলের উপরে প্রভাব। যে সমস্ত জলজ বা তরল অবস্থার মাধ্যমে যে বর্জ্যগুলো ফেলে দিলাম, সেই বর্জ্যগুলো কিন্তু জলের উপরে পড়ছে। কেমন? দেখো আমাশা রোগ হচ্ছে। আমাশা রোগ এটা একটা জলবাহিত রোগ। এই বর্জ্যগুলো কিন্তু জলের উপরে ফেলে দেওয়ার ফলে কিন্তু জলটা খারাপ হয়ে গেল। সেই জলটাই আমরা যখন ব্যবহার করি তখনই কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। কি? সেটা আমাশা একটা রোগ হচ্ছে। তাহলে এটা হচ্ছে জলাশয়ের উপরে প্রভাব বা জলের উপরে। এরপরে দেখতে হবে বায়ুর উপরে প্রভাব। কি জিনিস? বায়ু। আমরা যে সবসময় বেঁচে থাকার জন্য যে শ্বাসটা নিচ্ছি, বায়ু বা পরিবেশে যে গ্যাসটা মিশে আছে সেটাই বায়ু। এই বায়ুতে বিভিন্ন গ্যাসীয় বর্জ্য মিশে যাওয়ার ফলে সেই বায়ুটা কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। আর বায়ুটা খারাপ হলে সেই খারাপ বাতাসটাই আমরা নিচ্ছি, আর তখন সেই খারাপ বাতাসটা নেওয়ার ফলে সেটা কী হবে? আমাদের শ্বাসকষ্ট হবে। হবে তো? তোমরা সবাই জানো, একটা ভালো ফ্রেশ যদি আমি বাতাসটা নেই, তাহলে আমার খুব ইজি, আমি খুব বাতাসটাকে শ্বাস প্রশ্বাস নিতে পারবো। কিন্তু একটা ধুলো বালি মেশানো যদি ইট ভাটার ভেতর দিয়ে আমি যাচ্ছি, বা একটা হচ্ছে মাঠের পাশ দিয়ে আমি যাচ্ছি, সেখানে হচ্ছে বিভিন্ন ধুলোবালি উঠছে, সেই বাতাসটা যদি গ্রহণ করি তাহলে কিন্তু আমার শ্বাস নিতে খুব কষ্ট হবে। তাহলে সেটা হচ্ছে বায়ুর উপরে প্রভাব, যেটা বললাম শ্বাসকষ্ট। এরপরে দেখো স্বাস্থ্যের উপরে প্রভাব। স্বাস্থ্য সেটা মানুষ হতে পারে, বিভিন্ন প্রাণী হতে পারে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাবে। আমাদের যে কোনো রোগ কিন্তু হবে, কখন হবে? যদি আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। একদম সঠিক উদাহরণ আমি তোমাদের দিতে পারবো। এখন যে আমরা যে কারণে এই অনলাইন ক্লাস, যে কারণে তোমাদের সামনে এই যে প্রেজেন্টেশন, সেটা কি কারণে হচ্ছে? করোনা ভাইরাসের জন্য। তাহলে করোনা ভাইরাস কাদের হবে বলো তো? যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে। ঠিক একই রকমভাবে আমরা যদি এই বর্জ্য পদার্থগুলো যদি বেশি বেশি পরিবেশে ফেলে দেই, তাহলে কিন্তু সেই বর্জ্যের প্রভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যাবে। তার প্রভাবেই কিন্তু আমাদের বিভিন্ন রোগ হবে। এই ছিল আমাদের বর্জ্যের প্রভাব। তাহলে এর থেকে আমাদের কি সিদ্ধান্ত বা সিদ্ধান্তে আসতে বা কি শিক্ষা পেতে পারি? তাহলে বর্জ্যটাকে কিন্তু ক্রমশ দিনে দিনে আমাদেরকে কম করতে হবে, হ্রাস করতে হবে। বেশি বর্জ্য ব্যবহার করলে চলবে না। না, যদি আমরা শিক্ষিত সমাজে বসবাস করেও যদি আমরা বেশি বেশি বর্জ্য ফেলে দেই, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এই প্রভাবগুলো কিন্তু চোখের সামনে ভেসে উঠছে। বলতে পারলাম। এরপরে দেখো এই বর্জ্য ব্যবস্থাপনা যেটা বললাম, এটা আমি পরবর্তী ক্লাসে ব্যবস্থাপনা সম্পর্কে, বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আর একটা ক্লাস নেবো। আজ আমি বর্জ্য সম্পর্কে ক্লাস নিলাম। এই বর্জ্য প্রথম পার্টটা থেকে আমি কিছু সাজেস্টিভ প্রশ্ন করেছি। আশা করা যায় এই প্রশ্নগুলো বিগত দিনের মতন তোমাদের সামনে যে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, সেই পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খাতায় অবশ্যই কিন্তু লিখে নিয়ে তৈরি করবে। যদি সমস্যা হয় আমাকে কিন্তু
যোগাযোগ করবে আমার সঙ্গে, আমি তোমাদের সবসময় সাহায্য করব। দেখো জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য, যেটা তোমাদের আমি আগেই বলেছিলাম। বিষাক্ত বর্জ্য, বিষহীন বর্জ্য, এটাও বলেছিলাম পার্থক্য। তেজস্ক্রিয় বর্জ্য কি, বিপজ্জনক বর্জ্য বলতে কি বোঝায়? বিপজ্জনক বর্জ্য মানে যে বর্জ্যগুলো আমাদের খুবই বিপদ আসবে বা আমাদের সামনে খুবই বিপদ, সেইগুলোকে বলছে বিপজ্জনক বর্জ্য। ওয়েস্ট মানে ইলেকট্রনিক্স ওয়েস্ট বর্জ্য। তারপরে দেখো একটা বড় প্রশ্ন আছে, পরিবেশের উপরে বর্জ্যের প্রভাব আলোচনা করা হয়। একটু আগেই এর আগের স্লাইডেই আমরা প্রভাব নিয়ে আলোচনা করলাম, সেই পয়েন্টসগুলো কিন্তু সমস্তটাই আলোচনা করতে হবেই। এটা হচ্ছে কিন্তু 3 নম্বরের মতন করে কিন্তু করবে। তারপরে একটা আছে দেখো সংক্রামক বর্জ্য আর অসংক্রামক বর্জ্যের পার্থক্যটা বলতে পারলাম। আশা করি এই 7টা প্রশ্ন যদি তোমরা করো তাহলে কিন্তু এখান থেকে অনায়াসেই তুমি কমন পেয়ে যেতে পারো। এই ছিল আজকের আমাদের বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ক্লাস বর্জ্য সম্পর্কে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।